জিএমএম ফ্রডলার কোম্পানিটার নাম শুনেছেন কিনা বলতে পারবো না, তবে এই যে কোম্পানিটা, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা হেভি ইন্ডাস্ট্রির মধ্যে আসে। এই কোম্পানি যে কি প্রোডাক্ট কি কাজ করে এটা জানতে গেলে আপনাকে কি করতে হবে, অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পরে দেখুন এখানে সমস্ত লেখা আছে যে জিএমএম ফ্রডলার কী করে। তো কোনো একটা কোম্পানি সম্বন্ধে আপনাকে জানতে হবে, পড়তে হবে বিফোর ইনভেস্টিং। ইনভেস্ট করার আগে যদি না জানেন তাহলে কিন্তু এই কোম্পানি অ্যাকচুয়ালি কী, মানে সবসময় এইরকমভাবে আপনি ইনভেস্ট করবেন যে এই কোম্পানির আমি মালিক, এই কোম্পানিকে আমি কিনতে চাই, বা এই কোম্পানির আমি মালিক হলে আমি কি করতাম বা কী অ্যাকচুয়ালি, তাহলে আপনি কেন অন্ধের মতো কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন। তো জিএমএম ফ্রডলার হচ্ছে এটা একটা লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ গ্লাস লাইন ইকুইপমেন্ট ইন ইন্ডিয়া। They also manufacture wiped film evaporator, agitated notch filters, high efficiency mixing system, PP, PPAP line equipment. The company is also a manufacturer and leader of various type of structural steel works, industrial machinery, and glass line chemical vessel and storage tank in both horizontal and vertical design. Their fluoropolymer division manufactures various PTFE products such as Teflon envelopes, gasket, nozzle liner, and bushes and control system pipe internally lined by isostatically molded PTFE liner stand. Their filter and filter dryer and are utilized in the inorganic and organic chemical. তো হয়তো এটা থেকে আমরা অতটা ভালো আইডিয়া আমরা নিতে পারলাম না যে কি অ্যাকচুয়ালি এই কোম্পানি তৈরি করে বা কি। গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা আপনি বুঝতে পেরেছেন। আর কি বুঝেছেন যে অনেক বড় বড় মাপের যে সমস্ত গ্লাসের যে প্রোডাক্টগুলো সেগুলো কোম্পানি তৈরি করে, হেভি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আছে, এবং বিভিন্ন রকম নজেল লাইনার থেকে শুরু করে এগুলো তৈরি করে। তো অ্যাকচুয়ালি কোম্পানির যদি আপনার প্রোডাক্ট যদি দেখতে হয় তাহলে এই কোম্পানির ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তাহলে ওয়েবসাইটে সমস্ত এভরিথিং A to Z কিন্তু কোম্পানির আপনি এখান থেকে দেখতে পারেন। তো এই কোম্পানি জিএমএম ফ্রডলার, এখানে আপনাকে এখানে বা আপনি screener.in আসুন। এখানে আপনি যদি জিএমএম ফ্রডলার আপনি লেখেন জিএমএম ফ্রডলার, তো এখানে আসার পরে স্ক্রিনারে আসার পরে আপনি এখানে ওয়েবসাইট বলে অপশান আছে, এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন। এই কোম্পানির ওয়েবসাইটে আসার পরে আমাকে কি করতে হবে, এই কোম্পানির প্রোডাক্টগুলোকে দেখতে হবে। তাহলে প্রোডাক্টগুলোকে দেখলে কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি কী তৈরি করে কোম্পানি। তো এখানে দেখুন এই কোম্পানির ওয়েবসাইটে আমি আসলাম। সেখানে আসার পরে দেখুন জিএমএম ফ্রডলার যেটা, এর ওয়েবসাইটে আসার পরে এখানে এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেটা কিন্তু আপনি এখানে চাইলে এখান থেকে দেখতে পারেন। তো কি বলছে দেখা যাক। এখানে ফিল্টার ড্রায়ার, এটা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং প্রসেসে এই সমস্তগুলো কিন্তু দরকার পড়ে। ঠান্ডা ফিল্টার্স, তো এই ধরনের এই সমস্তগুলো আপনি বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির হেভি যে সমস্ত মেশিনারি আছে যেগুলো অনেক প্রোডাক্ট তৈরি করে, সেই সব প্রোডাক্টগুলো এই কোম্পানি মানে অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করার জন্য যে প্রোডাক্টগুলো দরকার হয়, মেশিন পার্ট দরকার হয়, সেইগুলো কোম্পানি তৈরি করে। তাহলে এই কোম্পানিগুলো আমাদের হয়তো কোনো আইডিয়াই নেই কোম্পানি কী করে। তো এইখানে আপনি পড়লেন, আমি পড়লাম, অথচ পড়ার পরে কিন্তু খুব একটা ভালো আইডিয়া পেলাম না।
তাই নয় কি? তো আমিও প্রথম এটা কিন্তু পড়ার পরে কোনো আইডিয়া পাইনি যে অ্যাকচুয়ালি কী এটা, কিন্তু দেখুন এই মেশিনগুলো বিভিন্ন রকম সেক্টরে এই মেশিনগুলো কাজ করে, যে মিক্সিং সিস্টেম এটা অ্যাকচুয়ালি। তো বড় বড় ম্যানুফ্যাকচারিং যে হাবগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো এগুলো কিন্তু কাজ হয়, যে কোনো একটা বিস্কিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, বা কোনো একটা পোটাটো যে চিপস ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে। এই সমস্ত যে কোম্পানিগুলো আছে এই সব জায়গায় যে হেভি হেভি ইন্ডাস্ট্রিগুলো লাগে, ওয়াইপ ফ্লেম ইভাপোরেটার, সেই সমস্তগুলো কিন্তু এই কোম্পানি প্রোভাইড করে। তো এর একটা বিশাল ফিউচার প্রসপেক্টিভ আছে, এই কারণে এই কোম্পানিটা আপনাদের সামনে আমি আনলাম। তো দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিনিয়ার সিস্টেম, পুরো সিস্টেমটা এই কোম্পানি বিল্ড করে। তো ভেল যেমন ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড যেমন কাজ করে, এরাও ঠিক এরকম হেভি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মানে বিভিন্ন রকম যে ইকুইপমেন্ট যেগুলো ইউজ হয় কোম্পানিতে, সেই সবগুলো এরা তৈরি করে, এবং মার্কেটে একটা লিডারশিপ কোয়ালিটি এই কোম্পানির আছে, এবং এই কোম্পানির একটা ফিউচার গ্রোথ আছে। কারণ কি, আমরা আস্তে আস্তে কিন্তু শিফট করছি কোথায়, সেকেন্ডারি সেক্টরে আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে আরও আমরা উন্নত করছি। তাহলে আপনি বলুন এই কোম্পানিগুলো কি একটা বেস্ট ইনভেস্টমেন্ট নয়? তাহলে এই কোম্পানিগুলোকে যদি আপনি এই কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনি হয়তো আপনার মানিটাকে একটা সঠিক জায়গায় হয়তো ইনভেস্ট করলেন, আমার মনে হয়। তো এই ধরনের যে কোম্পানি, সেই কোম্পানিগুলো রিটার্ন, এই সমস্তগুলো দেখতে হবে আপনাকে। এই কোম্পানির কী করতে হবে, আপনার রিটার্ন অন ইকুইটি দেখতে হবে। যেই কোম্পানির রিটার্ন অন ইকুইটি কত আছে দেখুন, রিটার্ন অন ইকুইটি এই কোম্পানির 23.5% আছে। দ্যাট মিন্স কোম্পানি ইকুইটির উপরে ভালো একটা রিটার্ন দিচ্ছে। 30% ROC। কোম্পানির উপরে ডেপ্ট আছে মাত্র 61 কোটি, এটা নেগলিজেবল ডেপ্ট। কোম্পানি 6,000 হাই প্রাইস গেছে 3,306 টাকা লো প্রাইস, এবং কারেন্ট প্রাইস আছে 4438 টাকা, 4438। মার্কেট ক্যাপিটালাইজেশন 6,000 কোটি টাকার কোম্পানি, বুক ভ্যালু আছে 261। কোম্পানির প্রোমোটার হোল্ডিং আছে 55%, কোনো প্লেস পার্সেন্টেজ নেই, এটা কোনো প্লেস পার্সেন্টেজ নেই। ডেপ টু প্রফিট এখানে 0.86, লেস দ্যান 1-এ আছে। ডেপ টু ইকুইটি আছে 0.16, খুব ভালো কোম্পানি অ্যাকচুয়ালি। তো এই সব জায়গা, এই সব কোম্পানিগুলোকে আমরা কেন আমাদের পোর্টফোলিওতে রাখবো না, এটা হচ্ছে কোশ্চেন। কেন আমরা ভোডাফোন আইডিয়া যে কোম্পানি, যেখানে লক্ষ লক্ষ টাকা দেউলিয়া হয়ে বসে আছে, কেন আমরা ইয়েস ব্যাংকের মতো কোম্পানিতে এখন ইনভেস্ট করব? যখন ইয়েস ব্যাংকের অবস্থা ভালো হবে তখন দেখা যাবে। তো আমরা কেন আমাদের পোর্টফোলিওটাকে পলিউটেড করব? দরকার নেই আমার। আমি ভালো কোম্পানি কিনবো, আমি একটা শেয়ার কিনবো, আমি ভালো কোম্পানি কিনবো। এইভাবে যদি আমরা চিন্তাভাবনা করি, দেখুন ইন্ডাস্ট্রি, ক্যাপিটাল গুডস, নন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এর পিয়ার ইন্ডাস্ট্রি যেমন মনে করেন হিন্দুস্তান অ্যারোনটিক্যাল, যে হেল, থার্মাক্স, তারপরে ভারত ডায়নামিক্স, BML লিমিটেড, HLE গ্লাসকোট, ভারত ডায়নামিক্স, প্রাজ ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে এই সমস্ত কোম্পানি যে সমস্ত কাজ করে, এই কোম্পানি সেই কোম্পানির সঙ্গে পিয়ার কম্পারিজনে আসে। তো আমরা আজকের ডিসকাশানে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ROC। তো এখানে রেশিওর মধ্যে যদি যাই, ক্যাশ ফ্লোর পরে যে রেশিও আসে, দেখুন ROC, ডেপ্টার্স ডে 46 ডে, মানে 46 দিনের মধ্যে টাকা ঘরে ফিরে আসে কোম্পানি। ইনভেন্টরি টার্নওভার হচ্ছে 2.32%, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেন 75% কমে গেছে কিছুটা, 54.95% আছে এই মুহূর্তে। তাহলে এই কোম্পানির ROC ROE কী জিনিস, কীভাবে আমরা এটা ক্যালকুলেট করবো, চলুন আমরা দেখে নিই এক ঝলকে। ফার্স্ট ক্লাস আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডিসকাস করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম একটা বাড়ি কিনবো নাকি ভাড়া নেব, সেটা আমরা কিভাবে আমরা বেস করে আমরা বলতে পারবো। এর উপরে এই হোম রেন্ট হবে, রেন্টে নেব নাকি কোথায়, এটা ডিপেন্ড করে, এটা কোন জায়গায় আপনি কত টাকায় নিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে। সেটা নিয়ে পরে একদিন আমরা আলোচনা করব। ROE, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটিটা কী সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো চলুন স্টার্ট করা যায়। রিটার্ন অন ইকুইটি কী, মানে রিটার্ন অন ইকুইটি বলতে কি, যে কোম্পানি তার ইকুইটি মার্কেট থেকে, মানে ইকুইটি মার্কেট থেকে যে পয়সাটা কোম্পানি উইথড্র করেছে, সেই ইকুইটির উপরে কত রিটার্ন দিচ্ছে। মানে আমার আপনার পয়সা নিয়ে কোম্পানি ইনভেস্ট করেছে বিভিন্ন জায়গায়,
সেই ইনভেস্টেড মানির উপরে কত রিটার্ন পাচ্ছে। দ্যাট মিন্স কোম্পানি হতে পারে 100 কোটি টাকার কোম্পানি, 80 কোটি টাকার যদি ইকুইটি মার্কেট থেকে নেয়, তাহলে এই ইকুইটির ওপরে কত আমি গেইন পাচ্ছি, সেটাই হচ্ছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন কমন ইকুইটিও আমরা বলতে পারি, যে আমাদের কমন শেয়ার থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি। তো ধরে নেওয়া যাক কোনো একটা কোম্পানির টোটাল ইকুইটি 100 এবং যে রিটার্নটা পেয়েছে মনে করুন সে হচ্ছে রিটার্নটা পেয়েছে 30, তাহলে 30/100 মানে 30% হচ্ছে রিটার্ন অন ইকুইটি। তো রিটার্ন অন ইকুইটি বলছে হাউ মাচ রিটার্ন ইজ অ্যাচিভড ফ্রম শেয়ার হোল্ডার্স ইকুইটি। শেয়ার হোল্ডারদের ইকুইটি থেকে যে রিটার্নটা অ্যাচিভ করছে কোনো একটা কোম্পানি, সেটাকেই বলছে রিটার্ন অন ইকুইটি। তাহলে আমরা জানি যে টোটাল ক্যাপিটাল কোনো একটা কোম্পানি ইজ ইকুয়াল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস প্রেফার্ড ইকুইটি প্লাস ডেপ্ট। মানে কি, মনে করুন কোনো একটা কোম্পানি টোটাল 4 কোটি টাকার কোম্পানি, তার মধ্যে ধরে নেওয়া যাক যে কোম্পানি 4 কোটি থেকে মনে করুন 1 কোটি টাকা বা 100 লাখ টাকা, যে আমি এখানে কি করলাম, তাহলে 4 কোটি না করে আমি কি করব, এটা 400 করব। 400 লাখ টাকার কোম্পানি মানে 4 কোটি টাকার কোম্পানি, সেখান থেকে 100 লাখ টাকার কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল থেকে কোম্পানি উইথড্র করেছে। এরপরে 50 লাখ টাকার কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে। 50 লাখ টাকা কোম্পানি প্রেফার্ড ইকুইটি মানে প্রেফার শেয়ার যেগুলো আছে, সেখানে প্রেফার্ড ইকুইটি অ্যাট দ্য রেট অফ 10% বা 15%, 15%-এর নিচে পাবে না। তো 15% পার আনাম সে ডিভিডেন্ড পে করবে। এরকমভাবে কোনো একটা প্রেফার্ড ইকুইটি শেয়ার হোল্ডারদের থেকে কোম্পানি 50% মানে 50 লাখ টাকা উইথড্র করেছে। আর মনে করুন বাকি এটা কত, টোটাল 2 কোটি হলো, তাহলে বাকি 200 লাখ বা 2 কোটি সেটা ডেপ্ট মানে 10% রেট অফ ইন্টারেস্টে কোম্পানি কী করেছে, লোন নিয়েছে ব্যাংক থেকে। এইটা হচ্ছে টোটাল গল্প। তাহলে এখানে যে ডেপ্ট যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়ার পরে। তাহলে এখানে টোটাল ইকুইটি কী আছে, টোটাল ইকুইটি হচ্ছে 100 প্লাস 50 প্লাস 50, এটা হচ্ছে টোটাল ইকুইটি। কিন্তু কমন ইকুইটি কি, এটা হচ্ছে কমন ইকুইটি, কারণ প্রেফার্ড ইকুইটি এটা কমন ইকুইটির মধ্যে পড়ে না। তাহলে কমন ইকুইটি বোঝা গেল আর টোটাল ইকুইটি বোঝা গেল। তাহলে টোটাল ইকুইটি এখানে আছে 2 কোটি আর প্রেফার্ড ইকুইটি আছে কমন ইকুইটি আছে এখানে 1.5 কোটি। ওকে, এবার আমরা একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট দেখে এখান থেকে আমরা এখানে কনসিডার করব, দেখার পরে এটা আমরা আরও ক্লিয়ার হবে। তার মানে এইখানে এই কোম্পানির যে ইনকাম স্টেটমেন্ট আমি এখানে দেখালাম, এখানে আমি ম্যাক্সিমাম লিখলাম না, সেলস মানে কস্ট অফ গুডস সেল এগুলো আমরা লিখলাম না, শুধু ধরে নেওয়া যাক অপারেশনাল প্রফিট বা ইবিআইটি হবে অ্যাকচুয়ালি, এটা ইবিআইটি অপারেশনাল প্রফিট। মনে করুন 80 লাখ টাকা, সেই পুরনো যে সমস্ত এক্সাম্পল সেটাই নিলাম। 80 লাখ টাকা কোনো কোম্পানি অপারেটিং প্রফিট হয়েছে, ইন্টারেস্ট দিতে হয়েছে 20 লাখ টাকা, পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 60 লাখ টাকা, ট্যাক্স দিয়েছি আমি 18 লাখ টাকা, প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট, এটাকেই বলছে নেট প্রফিট। তাহলে প্রফিট আফটার ট্যাক্স আমি দিয়েছি 42 লাখ টাকা, পেয়েছি আমি 42 লাখ টাকা। তাহলে এখানে আরওই কীভাবে ক্যালকুলেট করব, আরওই ইজ ইকুয়াল টু প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট বাই টোটাল ইকুইটি 200। তাহলে প্রফিট আফটার ট্যাক্সটা কত, প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 42, নেট ইকুইটি হচ্ছে 200 বা 2 কোটি, তাহলে 200 করলাম। তাহলে এটা 21% আমি কিন্তু কি পাচ্ছি, সরাসরি আমি রিটার্ন অন ইকুইটি মানে কোম্পানি তার ইকুইটি শেয়ার হোল্ডারের যে পয়সাটা নিয়েছিল সেখান থেকে 21% রিটার্ন দিয়েছে। তাহলে এটা একটা বেস্ট রিটার্ন। সেই কারণে জন্য কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি 15 থেকে 20%-এর উপরে থাকে, তাহলে আমি বলবো যে এই কোম্পানি একটা ভালো কোম্পানি, যে ভালো শেয়ার হোল্ডারদের একটা ভালো রিটার্ন দিচ্ছে প্রতি বছর। তাহলে এটা কিন্তু গেল রিটার্ন অন ইকুইটির কনসেপ্ট। কিন্তু রিটার্ন অন কমন ইকুইটি কী জিনিস, রিটার্ন অন
রিটার্ন অন কমন ইকুইটি, তাহলে কমন ইকুইটির মধ্যে আমি কী পাচ্ছি, এখানে রিটার্ন কমন ইকুইটি হচ্ছে এখানে 150, তাই তো? তাহলে এখানে দেখুন কমন ইকুইটি যদি বলি তাহলে কমন ইকুইটি হচ্ছে 150। অ্যাকচুয়ালি কমন ইকুইটি হচ্ছে কি, রিটার্ন অন কমন ইকুইটি আমি যদি ক্যালকুলেট করি তাহলে সেটা হবে প্যাট, প্রফিট আফটার ট্যাক্স মাইনাস প্রেফার্ড ইকুইটি ডিভিডেন্ড, যে প্রেফার্ড ইকুইটিতে ডিভিডেন্ড দেওয়া হবে বাই কমন ইকুইটি কত আছে। তাহলে দেখুন এখানে ক্যালকুলেশন করে আমি দেখানো আছে যে রিটার্ন অন প্যাট হচ্ছে 42, প্রেফার্ড ডিভিডেন্ড হচ্ছে 50 লাখের 15% প্রেফার্ড ডিভিডেন্ড, আর কমন ইকুইটি হচ্ছে 150 লাখ। তার মানে 23% আমি পাচ্ছি রিটার্ন অন কমন ইকুইটি। তাহলে এটা কিন্তু আমি আলটিমেটলি বুঝতে পারলাম যে কোম্পানি একটা ভালো একটা রিটার্ন দিচ্ছে। তাহলে জিএমএম প্রডলার যে ভালো রিটার্ন দিচ্ছে কি দিচ্ছে না, তাহলে আমি এখান থেকে কিন্তু ক্যালকুলেট করে বলতে পারবো। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। কিন্তু আমাদেরকে সবসময় ভাবতে হবে আরওই, রিটার্ন অন ইকুইটি, এটা কিন্তু ম্যানিপুলেশন করা যায়। অনেক সময় কোম্পানি ব্যালেন্স শিটে ভালো করে বা রেশিওতে অ্যানালিসিসে দেখায় যে রিটার্ন অন ইকুইটি ভালো, যাতে ইনভেস্টাররা ভালো বেশি অ্যাট্রাকটিভ হয়। কি করে করা যায় এটা? একটা কোম্পানি আরওই কীভাবে কমানো বাড়ানো করা যেতে পারে সেটা কিন্তু ডিরেক্ট ডিপেন্ড করছে ডেপ্টের ওপরে, ঠিক আছে? আরওই ইজ এ গুড ইনস্ট্রুমেন্ট হোয়েন কোম্পানি ইজ ডেপ্ট ফ্রি, ডেপ্ট ইজ ইকুয়াল টু 0, মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ডেপ্ট ইকুয়াল টু 0 হলেই কিন্তু রিটার্ন অন ইকুইটি আমি ক্যালকুলেট করতে পারি। যদি 0 বা 0-র আশেপাশে যদি থাকে তাহলেই আমি একমাত্র ক্যালকুলেট করবো, আদারওয়াইজ ক্যালকুলেট করে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না আমি ক্যালকুলেশনের মাধ্যমে দেখাচ্ছি। ধরে নেওয়া যাক যে ডেপ্ট কোনো একটা কোম্পানির মানে বেশি ডেপ্ট নেওয়া আছে, তাহলে ডেপ্ট যদি নেওয়া থাকে তাহলে এখানে কিন্তু আমার ক্যালকুলেশনটা কিন্তু অন্যরকম একটা পজিশানে চলে যাবে। কীরকম পজিশানে চলে যাবে সেটা আমি ডিসকাশন করছি, যে আরওই ডেপ্ট ফ্রি কোম্পানির জন্য এবং আরওসি ডেপ্ট যে কোম্পানি নিয়েছে সেখান থেকে আমি ক্যালকুলেট করে দেখব। সেটা আমি জাস্ট 2 মিনিট পরে আমি ডিসকাস করছি যে আরওই ডেপ্ট ফ্রি কোম্পানির জন্য, ডেপ্ট যে কোম্পানি নিয়ে রেখেছে তার জন্য কিন্তু বেস্ট ইনস্ট্রুমেন্ট নয়। তো এখানে দেখুন আরওই বলছে, মানে এখানে একটা এক্সাম্পল আমি নিয়েছি, এখানে এক্সাম্পলটায় কোম্পানি 1 অ্যান্ড কোম্পানি 2 আমি নিলাম। তাহলে কোম্পানি 1 অ্যান্ড কোম্পানি 2তে 80 লাখ ইন্টারেস্ট, পিবিটি, ট্যাক্স, প্রফিট, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, প্রেফার্ড ইকুইটি, নেটওয়ার্থ। তাহলে এই কোম্পানিটার এই ব্যালেন্স শিট থেকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই কোম্পানি 1-এর 42 লাখ টাকা প্রফিট হয়েছে, শেয়ার ক্যাপিটাল আছে 100 লাখ, রিজার্ভ আছে 50 লাখ, প্রেফার্ড ইকুইটি 50 লাখ, নেটওয়ার্থ হচ্ছে 200 লাখ। আর কোম্পানি 2 100 লাখ হচ্ছে ইনকাম, ইবিআইটি, ট্যাক্স দিয়েছে 10 লাখ, 90 লাখ হচ্ছে পিবিটি, ট্যাক্স দিয়েছে 27 লাখ, ইন্টারেস্ট হচ্ছে 10 লাখ। ওকে, প্যাট হচ্ছে 63 লাখ, 150 লাখ হচ্ছে শেয়ার ক্যাপিটাল, 200 লাখ হচ্ছে রিজার্ভ, প্রেফার্ড ইকুইটি 0, আর 350 হচ্ছে এর নেটওয়ার্থ। তাহলে এই দুটো কোম্পানি যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আরওই অফ দ্য কোম্পানি 1, you can see 21%, কিন্তু ROE of the company 2 is 18%। তাহলে 21% আর 18% এটা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কোম্পানি 2 যার নেটওয়ার্থ এত বেশি ভালো, অথচ ROE কমে গেছে কেন? অ্যাকচুয়ালি এই কেসে ROE company 1 is greater than ROE company 2 because company 2 unable to manage its capital। যে ক্যাপিটালটা আছে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভস, হ্যাঁ, এই যেগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে টাকাটা ম্যানেজ করতে পারছে না, বা ভালো করে সেটা ওয়ার্কিং মানে অপারেশনের মধ্যে সেটা ইনভেস্ট করতে পারছে না, তার জন্য এর ROE-টা কমে গেল। If it is also possible company 1 is having more debt which will affect company 1 in bad situation। মানে এমনও হতে পারে এই কোম্পানির ROE এত বেশি, এমন হতে পারে যে কোম্পানির ডেপ্ট নেওয়া আছে, অনেকগুলো ঋণ নেওয়া আছে অনেক জায়গা থেকে,
তার জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে আরওসি। তো চলুন আমরা আরওসি এবং এক্সাম্পল নিয়ে দেখে নিই। Prodler এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন, যদি আমি আরওই ক্যালকুলেট করি তাহলে আরওই অ্যাকচুয়ালি কী করে, আমি যদি দুটো কেস নেই, ধরে নিন একটা কোম্পানি 100% ইকুইটি এবং জিরো ডেপ্ট অ্যান্ড জিরো ডেপ্ট, এরকম একটা কোম্পানি। আরও একটা কোম্পানি আমি নিলাম যেখানে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট, এরকম যদি কনসিডারেশন করলাম, তাহলে প্রথম যে কোম্পানিটা যে 100% ইকুইটি, সেখানে আমি ধরে নিলাম যে কোম্পানিটার 100% ইকুইটির মধ্যে এই কোম্পানিটা আছে, তাহলে এখানে আরওই প্রথম কেসে কি হবে, যে টোটাল ইকুইটি হচ্ছে কোম্পানির 100 টাকা ধরে নিন, এবং ডেপ্ট আছে 0, টোটাল ইকুইটি হচ্ছে 100, ডেপ্ট আছে কত 0, তাহলে নেট প্রফিট এখানে ধরে নিলাম 20 টাকা, তাহলে আরওই হচ্ছে 20%। কিন্তু 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট যদি ধরি, তাহলে এই পার্টিকুলার কোম্পানি হতে পারে এর ইকুইটি আছে কত 50, কিন্তু ডেপ্ট যেটা 50 টাকা নিয়েছে সেটা অ্যাট দ্য রেট অফ 12% হতে পারে। ওকে, কিন্তু এই ক্ষেত্রে দেখুন আমার ক্যালকুলেট হবে কিসের ওপরে, 20 টাকা এটা 50 টাকার উপরে ডিভাইড করবে, মানে এখানে আমি এখানে একটা দেখতে পাচ্ছি একটা অ্যাকচুয়ালি 12% যদি আমি আমি যদি মনে করেন 12% যদি আমি ডেপ্ট ধরি, তাহলে এটা আমার সেই হিসাবে আপনি ক্যালকুলেট করে যদি দেখেন, তাহলে আমার এখানে 100 টাকায় কত 24 টাকা দিতে হচ্ছে, তাহলে 50 টাকার থেকে 24 টাকা আমি মাইনাস করলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। যদি এটা কনসেপ্টটা ক্লিয়ার না হয়, আমি আবার বলছি, একটা কোম্পানি 100 টাকা টোটাল ইকুইটি মার্কেট থেকে নিয়েছে এবং 20% সে লাভ করেছে, তাহলে রিটার্ন অন ইকুইটি হচ্ছে 20%। কিন্তু কোনো একটা কোম্পানি 50 টাকা ইকুইটি মার্কেট থেকে নিয়েছে আর ওখান থেকে 20 টাকা লাভ করেছে, তাহলে 20/50 যদি করি আমি, তাহলে এটা আপনি 40% আপনি রিটার্ন অন ইকুইটি পেয়ে যাচ্ছেন। তার মানে যে 50 লাখ টাকা, যে 50 লাখ বা 50 টাকা যেটা ব্যাংক থেকে সে কালেক্ট করেছিল, সেটা কিন্তু কোনো ক্যালকুলেশনের মধ্যে আসলো না। মানে এটা শুধুমাত্র ইকুইটি মার্কেটের থেকে যে টাকাটা ওঠানো হয়েছে, সেই টাকাটার উপরে কী ক্যালকুলেশন কী আসে সেটার উপরে বেস করে এই রিটার্ন অন ইকুইটি ক্যালকুলেট করা হয়। তো এটা কিন্তু ডেপ্ট ফ্রি কোম্পানির জন্য একটা বেস্ট একটা ইনস্ট্রুমেন্ট। যেমন ডেপ্ট ফ্রি কোম্পানি মনে করেন, আমি যদি ওয়ার্লপুল ইন্ডিয়ার কথা বলি, তাহলে এটা একটা ডেপ্ট ফ্রি কোম্পানি। তো এটা এইখানে কিন্তু আরওই এটা কিন্তু জাস্টিফাইড 20%। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি কোনো একটা কোম্পানির আরওই। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এর পরের ভিডিওতে আমরা আরও নতুন প্যারামিটার আরওসি দেখব। আরওসি অ্যাকচুয়ালি ডেপ্ট যে কোম্পানি নিয়ে বসে আছে তার ক্ষেত্রে আরওসিই দেখতে হয়, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। যে ক্যাপিটালটা এমপ্লয় হয়েছে সেই ক্যাপিটালের ওপরে কত পার্সেন্ট রিটার্ন আমি পাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলটা যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় অবশ্যই জানাতে পারেন, তাহলে সেই হিসাবে মডিফিকেশান করা যাবে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট কী, নেক্সট ভিডিও কিসের উপর চাইছেন সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।